গিফট বক্সটা খুলে সিমরান এত অবাক হলো যে অনেকক্ষণ সে নড়তে চড়তে পারল না। এটা তাকে কে পাঠালো? যে জিনিসটা সে উপহার হিসেবে পেয়েছে তার জন্য বাড়িতে বায়না করে সে 3 দিন ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে এক প্রকার অনশনে আছে। বাবার সামর্থ্য নেই, নইলে হয়তো কিনেই দিত। তবুও সে জেদ ধরেছিল যদি কোনোভাবে পেয়ে যায়। কিন্তু শখের হিসেবে জিনিসটার দাম তাদের অর্থনৈতিক অবস্থার তুলনায় একটু বেয়ারা রকমেরই বেশি। তাই সে ভেবেছিল এবারের মতো জেদটা ছেড়েই দেবে, যদিও তার বড্ড বেশি পছন্দ হয়ে গিয়েছিল জিনিসটা। আর এখন তার চোখের সামনে চমৎকার বক্সের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক সেট ব্র্যান্ড নিউ লিপস্টিক সেট। মোট 10টা লিপস্টিক আছে এতে। গণে দেখল সিমরান। দামি ব্র্যান্ড, স্পেশাল এডিশনে এসেছিল সেটটা মাত্র কিছুদিনের জন্য। এর এক একটার দাম 5,000-এরও বেশি। পুরো সেটটা কিনতে লেগেছে 50,000 টাকারও বেশি। তার এক বান্ধবী কিছুদিন আগেই কিনেছিল বক্সটা। তখন থেকে চোখে লেগে আছে ওর। কি সুন্দর এক একটা রং, কি সুন্দর টেক্সচার। সিমরানের পুরো মুখ উজ্জ্বল হয়ে যায় এক লিপস্টিকের বদৌলতে। কিন্তু প্রশ্নটা আবার মাথায় ধাক্কা দেয়, পাঠালো কি এটা? পার্সেলে এসেছে এটা। তার মা বাবা অনলাইনে অর্ডার দিতেও তো পারদর্শী নন। তারা জানি না কোন পেজ থেকে কিনতে হবে। এটা অন্য কেউ পাঠিয়েছে। বক্সটা উল্টে পাল্টে দেখল সে। ভেতর থেকে একটা ছোট্ট কার্ড বেরিয়ে এলো। ডিয়ার সিমরান, এ স্মল প্রেজেন্ট ফর দ্য মোস্ট বিউটিফুল লেডি অফ দ্য টাউন। হ্যাপি বার্থডে টু ইউ। ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক, এ নামের একজনকেই তো সে চেনে, কিন্তু তার সাথে তো এরকম গিফট দেওয়ার সম্পর্ক তার নয়। না, অতিরিক্ত ভাবছে সে। এ কি তাহলে তার পিছনে ঘুরতে থাকা বড়লোকের কোনো ছেলে? কিন্তু এমন কাউকে তো সে চেনে না। যারা পেছনে ঘোরে প্রত্যেকেই ভালো মতো চেনে সিমরান। ভাবতে ভাবতে কল চলে আসে তার মোবাইলে। ফোনটা তুলে কাপা গলায় বলে সে, হ্যালো, কেমন আছো সিমরান? গলাটা চেনা সিমরানের, চেনা কথার ধরনটাও। যার কথা প্রথমে মনে হয়েছে এই লোক সেই ইশতিয়াক আহমেদ। অফিসে তার বাবার অনেকটাই সিনিয়র। লোকটার সাথে একবারই দেখা হয়েছে সিমরানের। গত মাসে তিনি এসেছিলেন পাশে একটা পার্টি সেন্টারে কোনো এক বিয়ের দাওয়াতে। সেখানে সিমরানরাও ইনভাইটেড ছিল। অফিসের বসের সাথে আচমকা দেখা হয়ে যাওয়ায় বাবা আর ছাড়েনি। দাওয়াত শেষে নিয়ে এসেছিলেন ওদের ফ্ল্যাটে। সেদিন বাবার মায়ের আপ্যায়নের ব্যস্ততার সুযোগে সিমরানের সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়েছিল তার। তিনি এমনিতেই বেশ মিশুক প্রকৃতির। সিমরানকে বলেছিলেন তাকে আঙ্কেল না ডাকতে। ওটা ডাকলে নাকি তার নিজেকে বুড়ো বুড়ো মনে হয়। অথচ তিনি মনে মনে এখনও তরুণ। তবে সিমরান চাইলে তাকে নাম ধরেই ডাকতে পারে। অত বড় লোকটাকে নাম ধরে ডাকার সাহস সিমরানের হয়নি। সে কিছুই ডাকেনি। সেদিনের পর থেকে লোকটার সাথে তার কোনো যোগাযোগও হয়নি। আজ হঠাৎ এসব। শুনছো সিমরান? জি শুনছি। সম্বিত ফিরল সিমরানের। গিফট পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? ওটা আমারই উইশ লিস্টে ছিল। আর আজ আমার জন্মদিন, তাই বা জানলেন কেমন করে? কোথা থেকে আর জানবো? তোমার ইনস্টাগ্রামেই তো সব আছে। সেদিন এই লিপস্টিক সেটটার ছবি শেয়ার করে লিখেছিলে কেউ ভালোবাসলে এটা গিফট পেতে। আর আজকে জেনেছি সবার উইশ করা দেখে। সিমরান অবাক হয়ে বলল, আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন? ইয়েস মিস, তবে ফলো করি না, শুধু স্টক করি। সুন্দরীদের দেখা ছাড়া ইনস্টাগ্রামের আর কাজটা কি বলো? থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমি তোমার বাবার স্যার, তোমার নই। আমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে। এখন এই যে গিফট দিলাম, এর রিটার্ন গিফট কি আমার পাওনা হয়নি? অফকোর্স। কিন্তু আমি আপনাকে এমন কী বা দিতে পারি? এমন কিছু চাইবো যা তুমি দিতে পারবে। কী চান বলুন? সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেব। ইশতিয়াক হেসে বললেন, ওকে, আগামী শনিবার বিকেল 5টায় আমার সাথে এক কাপ কফি খাবে। কফিটা তুমি খাওয়াবে, এটাই? খুশি হয়ে বলল সিমরান। হ্যাঁ, এটাই। ও হ্যাঁ, সাথে আজকে লিপস্টিক সেট থেকে সবচেয়ে সুন্দর লিপস্টিকটা লাগিয়ে আসবে। অবশ্যই, হেসে বলল সিমরান। আর একটা কথা, আমি যে উপহার দিয়েছি এটা প্লিজ তোমার বাবাকে বলো না। তাহলে সে বলবে তার মেয়েকে গিফট দিয়ে আমি স্পয়েল করে দিচ্ছি। হাজার হোক তোমার বাবা পুরনো চিন্তাধারার মানুষ। দেখো না, বুড়ো হয়ে গেছে। কত বলে একটু আধুনিক হন, তিনি কি আর শোনেন? আমাকেই দেখো, যুগের সাথে তাল মিলিয়ে চলছি। তোমাদের জেনারেশনের মতোই ফ্রেশ আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, বাবাটা একদম ওল্ড ফ্যাশন। ঠোঁটুলতে বলল সিমরান। আচ্ছা রাখছি তাহলে, দেখা হবে শনিবার। ওকে বাই। এমন সময় মা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। লিপস্টিক সেটটা দেখে
চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, পেলি কোথায় এটা? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সিমরান জানালো, ফ্রেন্ড গিফট করেছে। মা এগিয়ে এসে লিপস্টিকগুলো হাতে দিয়ে শুয়ে বললেন, এগুলো কি সেগুলো যার জন্য? হ্যাঁ। তোর এত দরদি ফ্রেন্ড কবে হলো? এত দামি গিফট দিয়েছে? সিমরান বাঁকা হেসে বলল, সবসময়ই ছিল, শুধু তোমরা আমার শখের কোনো পাত্তা দাও না। তার মানে এটা নয় যে আর কেউ দেবে না? মার কথা বাড়ালেন না। মেয়েটার সাথে কথা বলা বিপদ। অপমান করে কথা বলা শিখেছে। ছোটবেলায় শাসন করা হয়নি। এখন এসব সব কথা বলে যে গা পিত্তি জ্বলে যায়। অথচ এখন শাসনের বয়স নেই। ইউনিভার্সিটিতে উঠে গেছে। এই বয়সে মেয়েদেরকে কিছু বলা যায়? বলতে গেলে উল্টো তেড়ে আসে। সাথে আছে বায়নার জেদ। তার ইদানিং নিজেকে ভীষণ অসহায় লাগে। শনিবার বিকেলে সেজেগুজে বেশ পরিপাটি হয়ে বের হলো সিমরান। লাল রঙের টপস আর গাঢ় নীল রঙের জিন্স পরেছে। কানের ছোট্ট মুক্তার দুল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে ব্রেসলেট। আর্টিফিশিয়াল আইল্যাশ ছাড়া চোখের আর কোনো সাজসজ্জাই করেনি। মুখে সামান্য বেজ মেকআপ করে ব্লাশন লাগিয়ে দিয়েছে। দেখে মনে হয় মেকআপ করেনি। সে অবশ্য এমনিতেই সুন্দর দেখতে। গায়ের রং মাখনের মতো। হাসলে গালের একপাশে টোল পড়ে। ওর বান্ধবীরা প্রায়ই সবাই ওকে হিংসে করে। সেজন্যই বোধ হয় নিজেদের টাকা পয়সার গরম ওর সামনে একটু বেশিই দেখায়। ওর বান্ধবীদের মধ্যেই একমাত্র সিমরানদের ফিনান্সিয়াল অবস্থা একটু নিচে। বাকিরা দেদারসে টাকা ওড়ায়, তাকে খানিক কটাক্ষ করে। ব্যাপারটা সহ্য হয় না ওর। মনে হয় কোনো জাদুর কাঠি দিয়ে বড়লোক হয়ে যেতে পারত যদি। বড়লোক অনেকে অবশ্য ওকে প্রপোজ করে, তবে সিমরান এখনও মনের মতো কাউকে পায়নি। এসব ভাবতে ভাবতেই সে পৌঁছে গেল কফি শপে। গিয়ে দেখল ইশতিয়াক আগে এসে বসে আছেন। ওকে দেখে উঠে দাঁড়ালেন তিনি। চেয়ার টেনে দিলেন ওর জন্য। মুগ্ধ হয়ে গেল সিমরান। এতটা সে আশা করেনি। বসার পর ইশতিয়াক বললেন, তুমি 15 মিনিট লেট। সিমরান খানিক বিব্রত হয়ে বলল, সরি, আসলে জ্যাম ঠেলে তো আমিও এসেছি, বলেই হেসে ফেলল ইশতিয়াক। তবে সুন্দরীদের এক্সকিউজ মেনে নেওয়াই যায়, কি বলো? কোন কফি খাবে বলো? মেনু কার্ডটা এগিয়ে দিলেন তিনি। সিমরান মেনু উল্টো দিয়ে ঠেলে দিল, আপনি সিলেক্ট করুন, আপনার জন্য আর আমার জন্য। আজকের পছন্দটা আপনার উপরেই ছেড়ে দিলাম। ইশতিয়াক হেসে মেনুটা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এই ফাঁকে ভালো করে তাকে দেখল সিমরান। অসম্ভব হ্যান্ডসাম লাগছে তাকে। চকচকে কালো স্যুটটা চমৎকারভাবে মানিয়ে গিয়েছে তার গায়ের ফর্সা রঙের সাথে। চুলগুলো পুরোপুরি কালো নয়, সাদার কালোর মিশেলে। তবে মাথা ভর্তি চুল, দেখলেই ছুঁয়ে দিতেই ইচ্ছে হয়। গাড়ি গোফ কামানো, চেহারায় সামান্যই ভাঁজ পড়েছে। তবে সেই জন্যই বুঝি লোকটাকে আরও বেশি ম্যানলি লাগছে। হাতে রোল্যাক্স ঘড়ি আর একটা দামি আংটি। পেশিবহুল হাতটা দেখে শরীর নিজের অজান্তেই শিরশির করে উঠল সিমরানের। ইশতিয়াকের শরীর থেকে মোহনীয় ঘ্রাণ আছে। খুব দামি পারফিউম বুঝি। ততক্ষণে কফি অর্ডার দিয়ে অবসর পেয়েছেন ইশতিয়াক। তিনি নানা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। ফ্যাশন, ট্রেন্ড, সিনেমা, ট্রাভেলিং, সব সিমরানের পছন্দের টপিক। এত ভালো লাগলো ওর গল্প করে। ওর আশেপাশে ছেলেগুলো যেন কিছুই জানে না। এরা শুধু পড়ে আছে ফেসবুক, রিলস, মিমস নিয়ে। এদের সাথে গল্প করতেও ভালো লাগে না। কফির সাথে ইশতিয়াক পেস্ট্রি আর চকোলেট চিপস কুকি অর্ডার করেছিল। সেগুলো চলে আসায় সিমরান নিজের মানিব্যাগের কথাটা একটু ভাবল। জমানো সব টাকাই সে নিয়ে এসেছে, তবুও কম পড়ল। এত পশ কফি শপে আগে আসেনি সে। মেনু কার্ডটাও দেখেনি। তবে সে নিজের নার্ভাসনেসটা বুঝতে দিল না ইশতিয়াককে। হাসি মুখে খেতে শুরু করলো। খাওয়া শেষে বিলটা ইশতিয়াকই পে করলেন। সিমরান জোর করেছিল, কিন্তু তিনি ওর হাত থেকে ব্যাগটাই টেনে নিয়ে গেছেন। সেখান থেকে বের হয়ে ইশতিয়াক তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিলেন। ড্রাইভ করলেন নিজেই। সিমরানের মনে হলো চমৎকার একটা ডেট ছিল এটা। যদি আদৌ ডেট হয়ে থাকে তাহলে লোকটা তাকে এত স্পেশাল ফিল করাচ্ছে কেন? মুখে তো কিছু বলছে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ব্যাগটা খুলে চমকে গেল সে। তার অগোচরে কখন যেন ইশতিয়াকে একটা ছোট গিফট বক্স ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভিতর। সেটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটা হীরের আংটি। অসম্ভব সুন্দর কাটিং, সাথে একটা চিরকুট। রিংটা অ্যাকসেপ্ট করলে ফোন করবে, নয়তো এটাই আমাদের শেষ দেখা ছিল। সিমরানের চোখে পানি চলে এলো। তার পক্ষে কি এটা রিজেক্ট করা সম্ভব? ইশতিয়াক এটা কেমন করে লিখতে পারলো? অভিমান হলো তার। সাথে সাথে ফোন করলো সিমরান। ইশতিয়াক কল ধরতে সে বলল, আপনার কেন মনে হলো আমি রিংটা অ্যাকসেপ্ট করব না? ইশতিয়াক বেশ ধীর গলায় বললেন, তুমি হয়তো বুঝতে পারছো না সিমরান, শুধুই বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করার কথা বলিনি আমি।
আমিও তো বোকা নাই ইশতিয়াক। আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করলাম। ইশতিয়াক স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আংটির জন্য। এর রিটার্ন গিফট কিন্তু দিতে পারবো না। কেন পারবে না? আমার সাথে আংটির দোকানে গিয়ে একটা চুজ করে দেবে। সেটাই হবে আমার দেওয়া তোমার উপহার। আচ্ছা, কবে যাবে? যেদিন বলবেন কালই এসো। ওকে। উফ, ভাবতেই কষ্ট হচ্ছে কতটা সময় তোমাকে না দেখে কাটাতে হবে। সিমরান খিলখিল করে হেসে বলল, আপনি তো টিনেজারদের মতোই কথা বলছেন। ইশতিয়াক বলল, প্রেমে বললে সবাই টিনেজারের হয়ে যায় সুইটি। তোমাকে প্রথম দেখেই আমার এতটা ভালো লেগেছিল যা আমার কোনোদিন কাউকে লাগেনি। আমি কখনো জুনিয়রদের বাড়িতে যাই না, তবুও তোমাদের বাড়িতে গেলাম শুধু তোমার জন্য। যেদিন গোল্ডেন জামায় তোমাকে যে কি পরিমাণ সুন্দর লাগছিল তা তুমি নিজেই কল্পনা করতে পারবে না। মনে হচ্ছিল মাটির পৃথিবীতে জান্নাত থেকে একটা হুড়পড়ি নেমে এসে ছোটাছুটি করছে। কিন্তু তুমি আমার থেকে এত ছোট। কেমন করে আমাদের ভেতর কোনো সম্পর্ক তৈরি হওয়া সম্ভব? আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বিশ্বাস করো, যৌবনে আমার প্রাক্তন স্ত্রীর জন্য আমি এতটা পাগল ছিলাম না। আমি ডেসপারেট হয়ে তোমার ইনস্টাগ্রাম আইডি খুঁজে বের করলাম। তোমার রোজকার আপলোড করা ছবিগুলো দেখে আমার মাথা আরও এলোমেলো হয়ে যেত। রোজ আমার সকাল শুরু হতো তোমার ছবি দেখে। আমার গ্যালারি ভর্তি তোমার ছবি। কিন্তু তোমাকে মেসেজ দেবার কোনো সাহস আমার হতো না। একদিন তোমার লিপস্টিকের ছবিটা শেয়ার করতে দেখে মনে হলো একটা সুযোগ নেওয়াই যায় তোমার সাথে যোগাযোগ করার। আমার কল্পনাতেও ছিল না তুমি এত দ্রুত রাজি হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যখন থেকে হ্যাঁ বলেছ তখন থেকে আমার মনে হচ্ছে আমি আকাশে উড়ছি। আমার বয়স 50 থেকে কমে 25 হয়ে গেছে। আমি এটাও ভেবেছি যে তুমি হয়তো আবেগে পড়ে আমার সাথে একটা নতুন সম্পর্কে এগোতে রাজি হয়েছ। কারণ তোমার সাথে আমার বয়সের পার্থক্য 31 বছর। আবারও ভালো করে ভেবে দেখো সিমরান, আমাদের এই পথটা সহজ হবে না। অনেক বাধা আসবে। তোমার পরিবার থেকে রাজি হবে না, হয়তো আমার পরিবার থেকেও অনেক কথা উঠবে। তুমি কি এই বয়সে আদৌ এসব সহ্য করতে পারবে? কথাগুলো বলে দম নিল ইশতিয়াক। সে মাথা নিচু করে রেখেছে। আজ ওরা বেশ ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। আংটি কেনার পর ইশতিয়াকে ধরে এনেছে সিমরানকে। সিমরান কথাগুলোকে পাত্তা দিল না। হাত নেড়ে উড়িয়ে দেবার ভঙ্গিতে বলল, যা পেয়ার গিয়া তো ডারনা গিয়া। ইশতিয়াক হাসল। এই কিশোরীর উচ্ছলতা দিয়ে তুমি আমাকে মেরে দিয়েছো সিমরান, খুন করে ফেলেছ। সিমরান হাসতে লাগলো, বলল, তুমি এত চিন্তা করবে না তো, যা হবে দেখা যাবে। ভালোবাসলেও তো ভাবতে হয় না, বরং সময়টাকে এনজয় করো। আর তোমাকে মোটেও অত বয়স্ক লাগে না। এই বয়সে তোমার সাথে আজকালকের ছেলেরা টিকতে পারবে না। এত হ্যান্ডসাম আর চার্মিং হয়ে অত ভাবতে হয়। তাই আমাকে হ্যান্ডসাম লাগে? লাগে মানে? তোমার কি মনে হয় আমি কেন পাগল হয়ে আছি? সেটাই তো ভাবছি। ভাবাভাবির কিছুই নেই, যা হবার হয়ে গেছে। এখন আমি পিছিয়ে যেতে যেতে পারবো না। বেশ তো, কিন্তু তুমি আমার ব্যাকগ্রাউন্ডও জানতে চাইবে তাই না? জানিই তো, তোমার বিয়ে হয়েছিল, 10 বছর সংসার করার পর ডিভোর্স হয়ে গেছে। তোমার প্রাক্তন বিয়ে করে এখন ইংল্যান্ডে সেটেলড। এইটুকুই জানো? হুম। আমার ছেলেমেয়ের ব্যাপারে জানো না? সিমরান একটু থমকালো। এটা তো সে ভাবিনি। সেখানেই সন্দিগ্ধ গলায় বলল, তোমার ছেলে মেয়ে তোমার সাথে থাকে? ছেলে আমার সাথে থাকে, মেয়ে থাকে তার মায়ের সাথে। তোমার ছেলের বয়স কত? 22। সিমরান বিষম খেতে খেতে সামনে নিল। ইশতিয়াকের ছেলে তার চেয়ে 3 বছরের বড়। ইশতিয়াক হেসে বলল, স্বাভাবিক নিয়মে তুমি আমার পুত্রবধূ হতে পারবে। সিমরান কপট রাগ করে ইশতিয়াকের ঠোঁটে আঙ্গুল চেপে বলল, এরকম কথা আর কোনোদিন বলবে না। ইশতিয়াক ওর হাতটা আলতো করে ধরে নিজের ঠোঁটের সাথে চেপে রাখা আঙ্গুলটায় চুমু খেল। সিমরান কেঁপে উঠে হাত সরিয়ে নিল, যদিও তার ভীষণ ভালো লেগেছে। সেদিন বাড়ি ফেরার পর থেকে সিমরান যেন আলাদাই একটা জগতে চলে গেল। পুরো পৃথিবী তার কাছে রঙিন মনে হতে লাগলো। ইশতিয়াকের সাথে কথা হয় মেসেজে, ভিডিও কলে। এত খুনসুটি করতে পারে লোকটা। উল্টাপাল্টা ফিল্টার লাগিয়ে ভিডিও কলে আসে, জোকস বলে বলে ইচ্ছে মতো হাসায় ওকে। আর ওর বাচ্চামি তো আছেই। ইশতিয়াক ওর পুরো বাড়িটা ঘুরে দেখিয়েছে সিমরানকে। ওদের প্রত্যেক বাড়িটা নতুন করে ডিজাইন করে নিয়েছে ইশতিয়াক। চমৎকার ডুপ্লেক্স বাড়ি,
সামনে লন, পেছনে সুইমিং পুল, বেডরুমটা অসাধারণ। সিমরানদের পুরো ফ্ল্যাটটা জায়গা হয়ে যাবে এই বেডরুমের ভেতর। বাথরুমটা ওর ঘরের সমান, বিশাল বাথটব। ইশতিয়াক বাথটব দেখিয়ে বলেছিল ওতে একা একা গোসল করে মজা নেই, দুজন হলে জমে যেত। ইশতিয়াকের ছেলেকেও ছবিতে দেখেছে সিমরান, বাবার মতোই হ্যান্ডসাম, কিন্তু দেখে মনে হয় এখনও অত ম্যাচিউরিটি আসেনি। পরের মাসে সিমরানের সাথে দেখা হলে আরেকটা গিফটের প্যাকেট ধরিয়ে দিল ইশতিয়াক। গিফট পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে এই সিমরানের। বক্সের সাইজ দেখে সে ভেবেছে হয়তো কোনো জুয়েলারি হবে, কিন্তু বক্সটা খুলে হা হয়ে গেল সে। সবচেয়ে লেটেস্ট মডেলের আইফোন। সিমরানের বিস্মিত চেহারা দেখে ইশতিয়াক হেসে বলল, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? বলে উত্তেজনায় উঠে পড়ল সিমরান। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ইশতিয়াককে। ইশতিয়াক খানিক অপ্রস্তুত হয়ে বলল, আরে আরে, করো কি এত মানুষের মাঝে? সিমরান তবু তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেই তবেই ছাড়ল। জিজ্ঞেস করলো, তুমি জানলে কেমন করে আমার এটারই দরকার ছিল? তোমাকে বুঝতে পারি বলে। তোমার পুরনো মোবাইলটাতে খুব ভালো ছবি ওঠে না তো, সেটাই তো দেখি। এতটুকু না দিলেও অন্যায় হতো। সিমরান আবেগে রুদ্ধ কণ্ঠে বলল, থ্যাংক ইউ, আই লাভ ইউ সুইটি, আই লাভ ইউ টু হানি। সেদিন ওরা একত্রে অনেকগুলো সেলফি তুলল। ফেরার পথে গাড়িতে বসে ইশতিয়াক তার আবদারটা করে বসল, এতদিনের রিলেশন, আজকে আমার সুইটিকে একটা কিস করতে পারি? বলে সম্মতির অপেক্ষা না করে জড়িয়ে ধরল সিমরানকে। সিমরানের প্রথমটায় কেমন দম বন্ধ করা বিদঘুটে একটা অনুভূতি হচ্ছিল। লোকটার মুখ থেকে সিগারেটের গন্ধ আসে। যতই প্রেম করুক, লোকটা তার বাবার বয়সী, তবুও সে নিজেকে ছাড়াতে পারল না। তার এক হাত ইশতিয়াকের চুল খামচে ধরেছে, আরেক হাতে ব্র্যান্ড নিউ আইফোন। শেষের দিকটায় অবশ্য ভালো লাগতেই শুরু করলো সিমরানের, কিন্তু ততক্ষণে লোকটা তাকে ছেড়ে দিয়েছে। লম্বা চুমু খেতে গিয়ে খানিকটা হাঁপিয়ে উঠেছে। বাড়িতে আইফোন নিয়ে একচট ঝামেলা হয়ে গেল। মাওকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কোথায় পেলি এটা বল? ইদানিং খুব গিফট পাচ্ছিস, কে দেয় এসব? সিমরান কাঠগলায় বলে, বন্ধু। কোন বন্ধু? কে বন্ধু? নামটাই তো জানতে চাচ্ছি। আশ্চর্য, তুমি চিনবে নাকি? না চিনলে না চিনব, তুই বল। বলবো না। তোর ফোন দে আমাকে। কি করবে? ভাঙবো। এত সহজ নাকি? ধরে দেখো একবার, দেখবে আমি কি করি। কি করবি তুই? সিমরান চিৎকার করে বলল, আগুন লাগিয়ে দেব নিজের শরীরে, তারপর তোমরা সুখে থেকো। আমার সুখ তো তোমাদের সহ্য হয় না। আমাকে একটু ভালো দেখলি তো তোমাদের পিত্তি জ্বলে যায়, তাই না? একদম গলা চড়াবি না সিমরান। তোর কোনো নাগর এসব দেয়, তা তো আমার বের করবই। করো না, করো, পারলে সব বের করো। তাও আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করে কান নষ্ট করে দিও না। তোমরা আমার মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছ। একটু শান্তিতে বাঁচতে দেবে? ওর চিৎকার শুনে বাবা চলে এলেন। তুমি মায়ের সাথে বেয়াদবি করছো। উচিত কথা বলেছি। ফোনকে গিফট করেছে, বলবো না। সিমরান, সুন্দর মতো কথার জবাব দাও। আমি তোমাকে জবাব দিতে বাধ্য নই। বাধ্য নও মানে? তাহলে কাকে জবাব দিতে বাধ্য তুমি? অতিরিক্ত বেয়াদব হয়ে যাচ্ছ তুমি দিন দিন। কবে যে আমার হাতে মার খাবে তার ঠিক নেই। শোনো বাবা, আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি। হিসেব করে কথা বলবে। বাবা অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, তোমার সাথে আমার হিসেব করে কথা বলতে হবে? হ্যাঁ হবে। রাগে কাঁপতে কাঁপতে উত্তর দিল সিমরান। ইশতিয়াকের নিষেধ না থাকলে সে বলেই দিত, যে বসের আন্ডারে তুমি কাজ করো সে আমাকে মাথায় তুলে রাখে। আমার সাথে অবশ্যই হিসেব করে কথা বলতে হবে। বাবার কোনো কথা না বলেই চলে গেলেন। মাও ওর দিকে বেশ দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন। সিমরান এবার ইশতিয়াককে ফোন করে কেঁদে ফেলল। তোমার গিফটের জন্য মা বাবা আমাকে কত কথা শোনালো জানো? থাক, মন খারাপ করে না সুইটি। এখানে আমার আর ভালো লাগে না। ওদের শাসনে দম বন্ধ হয়ে আসে। তোমাকে আমি খুব দ্রুত নিয়ে আসবো আমার কাছে। আর মাত্র কটা দিন যাক। আর কটা দিন কেন অপেক্ষা করতে হবে? তোমার এত বড় বাড়িতে আমার একটুও জায়গা হবে না? এত বড় বাড়ির পুরোটাই তোমার হবে আমার রানী। সমস্যা হলো, আমার মেয়ে দেশে এসেছে 1 সপ্তাহ হলো। ও কিছুদিন থেকেই চলে যাবে। এই সময় এসে যে বাবার বিয়ে মানতে পারবে না, তাই ওর সামনে কিছু করতে চাচ্ছি না। ও চলে গেলেই করব। সেখানে ওর মা ওকে সামলে নেবে। ওকে। তোমার মন ভালো করতে চাও? হ্যাঁ। চলো তাহলে কাল কোথাও ঘুরে আসি। কোথায় নিয়ে যাবে? কোনো রিসর্টে যাই চলো। সত্যি? আমি আগে কখনো যাইনি। তাহলে তো কালই যেতে হচ্ছে। তুমি এক কাজ করো, জামা কাপড় নিয়ে এসো।
বেশি ভালো লাগে রাতেই থেকে যাব। তুমি বাসায় বলে দিও বান্ধবীর বাড়িতেই থাকবে। ওটা নিয়ে চিন্তা নেই, আমি ম্যানেজ করে নেব। তুমি ব্যবস্থা করো। ওকে সুইটি। কাল তোমাকে চমৎকার কোনো ড্রেসে দেখতে চাই, যাতে আমার মাথাটা আরেকবার নষ্ট হয়ে যায়। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পরদিন রিসোর্টে যাবার জন্য ভোরবেলাতেই তৈরি হয়ে বসে রইল সিমরান। সে সুন্দর একটা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বাড়িতে বলেছে বান্ধবীর জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে বেড়াতে যাবে সবাই, রাতে থাকতে পারে। দূরে বাড়ি বলে সকাল সকাল যেতে হচ্ছে। ব্যাকপ্যাক করে নিয়েছে সে। ব্যাগে চমৎকার একটা ওয়েস্টার্ন ড্রেস আছে, হাঁটু পর্যন্ত ঢাকা, কালো কুচকুচে ব্যাকলেস। ড্রেসটা সে একটা অনলাইন শপ থেকে কিনেছিল, কিন্তু বাড়িতে দেখানোর আর পরার সাহস হয়নি। এই সুযোগে পড়া হয়ে যাবে। অনেক কিছু প্ল্যান করে রেখেছে সে। গতকাল মাথায় পরিকল্পনার আতিশয্যে ঘুমিয়ে আসেনি। এই জামার সাথে কেমন হেয়ারস্টাইল হবে, কোন লিপস্টিক দেবে, কোন জুতো পরবে, কোন জুয়েলারি পরবে, সব একটা একটা করে ঠিক করেছে সে। পায়ে হালকা লোম ছিল। মাঝরাতে ওয়্যাক্সিং করে তুলেছে সব। তার ধারণা তার ঠোঁট একটু পাতলা। অনেকদিন ধরে মনে হচ্ছিল লিপ ফিলার করাবে। ইশতিয়াক জানতে পারলে নিশ্চয়ই করিয়ে দেবে। উফ, কি দারুণ হবে। একটু পরে ইশতিয়াকের আরামদায়ক গাড়িতে লং ড্রাইভে যাওয়া হবে দূর অজানায়। সেখানে সারাদিন ঘোরাঘুরি, পছন্দের ড্রেস পরে ফটোশ্যুট, মজার সব খাবার দাবার খাওয়া। ভাবতেই আনন্দে হচ্ছে সিমরানের। কথা ছিল ইশতিয়াক অফিসে গিয়ে কাজকর্ম ম্যানেজ করে 10:30টার দিকে তাকে নিতে চলে আসবে। কিন্তু 11টা বেজে গেল, ইশতিয়াকের ফোন এলো না। সিমরান অনেকবার কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। সিমরানের এত কান্না পেতে লাগলো, অসহ্য লাগতে লাগলো সব কিছু। মা খেতে ডাকায় তার সাথে দুর্ব্যবহার করলো। রাগের অনেকটা ঝাড়লো মায়ের উপর। ইশতিয়াকের কলেরও 12টায়। খুব দুঃখের স্বরে সে বলল, মাই ডিয়ার সুইটি, আই অ্যাম সো সরি। অফিসে আটকে গেছি। এমনভাবে আটকেছি যে তোমাকে একটা কল করার পর্যন্ত সুযোগ পাচ্ছি না। একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে আচমকা। যাদের এই প্রজেক্টে কাজ করার কথা ছিল, সিমরান কল কেটে দিল। আর শুনতে ইচ্ছে করছে না। তাকে তো আশা দিয়ে এখন উনি প্রজেক্ট নিয়ে পড়ে আছে। এই হলো ভালোবাসার নমুনা। সিমরানের ইচ্ছে হলো ফোনটা ছুঁড়ে মারতে। বহু কষ্টে সে নিজেকে আটকালো। রাগে গা কাঁপছে তার। মা একটু পর আবার এসে জিজ্ঞেস করলেন, তুই যাবি না? সিমরান চিৎকার করে বলল, তুমি চাইলে এক্ষুনি বেরিয়ে যাই। আমাকে বিদায় করার জন্য তো পাগল হয়ে গেছো। তুই তো বেড়াতে যাবি বলেছিলি। যাব না। তোমার কোনো সমস্যা? মা কোনো কথা না বলে চলে গেলেন। সিমরান ঘরের দরজা জানালা বন্ধ করে বসে রইল। একটু পর ফপিয়ে কাঁদতে শুরু করলো। দুপুরে খেলো না সে। অনেক রাতে ক্ষুধায় কাতর হয়ে খেতে গেল। বাবা দেরি করে ফিরেছেন আজ। বাবাও ওর সাথে বসলেন। খেতে খেতে সিমরান প্রশ্ন করল, তোমাদের অফিসে কিসের প্রজেক্ট শুরু হয়েছে? বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই প্রজেক্টের কথা জানলি কেমন করে? সিমরান কথাটা অত ভেবে জিজ্ঞেস করেনি। মুখ ফুসকে বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে গেছে। সে সামলে নেবার জন্য বলল, এত দেরি করে ফিরলে? তাই মনে হলো হয়তো নতুন কোনো প্রজেক্ট। হুম, নতুন প্রজেক্টে কাজের একটু বেশি চাপ পড়ে গেছে। কথাটা বলে বাবার মাথায় চিন্তার ভাঁজ পড়ল। সিমরানের কোনোভাবেই নতুন প্রজেক্টের বিষয়ে জানার কথা না। সে এভাবে ইতস্ত করে কথা বলার মেয়েও না। ঘটনা কি? কিসের যেন খটকা লাগছে বুঝতে পারলেন না তিনি। রাতেই ইশতিয়াক অনেকবার কল করলো, ধরল না সিমরান। পরদিনও ইশতিয়াকের সাথে যোগাযোগ করলো না সে। ইশতিয়াকের কল রিসিভ বা মেসেজ সিন করার প্রয়োজন মনে করলো না। ইশতিয়াকও খুব একটা সময় পেল না। একদিকে অফিসের চাপ, আরেকদিকে মেয়ে দেশে থাকায় তার ভালোই ব্যস্ততা যাচ্ছে। প্রায় সপ্তাহখানেক যোগাযোগ বন্ধ রইল তাদের। এরপর এক বৃহস্পতিবার রাতে সিমরানদের বাড়িতে একটা পিৎজা পার্সেল এলো। ডেলিভারি ম্যানকে বলে দেওয়া হয়েছিল যেন সে একটা চিঠি ওর সাথে পৌঁছে দেয় সিমরানের হাতে। ডেলিভারি ম্যান তাই করল। মা পিৎজা দেখলেও চিঠিটা দেখতে পেলেন না। ভাবলেন সিমরানই হয়তো অর্ডার করেছে। চিঠি খুলল সিমরান। তাতে কয়েক লাইন লেখা, সুইটি, সেদিনের জন্য অনেক অনেক সরি। জানি তোমাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি। ক্ষমা করো আমাকে। আগামীকাল আমার সাথে চলো। তোমার জন্য গাজীপুরের বেস্ট রিসর্ট ভাড়া করে রেখেছি। এত সুন্দর যে তুমি গেলে পাগল হয়ে যাবে। আমরা সেখানে ঘুরবো, খাবো, সুইমিং করব, আরও অনেক মজা করব। এবার কথার কোনো অনর্থা হবে না। তুমি সকাল 8টায় রেডি থেকো। আমি 8:30টায় আসবো। না এলে ভীষণ কষ্ট পাবো। তোমার ইশতিয়াক। সিমরানেরও রাগ এতদিনের খানিকটা পড়ে এসেছিল। ইশতিয়াককে মিস করছিল সে।
তাই ওর চিঠি পেলে এবারের মতো রাগ মুলতবি করে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। সেই রাতে নিজে ইশতিয়াককে কল করলো। অনেকক্ষণ কথা হলো ওদের। সিমরান সেবার না যেতে পারায় কত কষ্ট পেয়েছে সব বলল। ওর ড্রেসটার কথা বলল। ইশতিয়াক কথা দিল আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে না। পরদিন কথা মতো ইশতিয়াক চলে এলো। সিমরান তৈরি ছিল। রওনা হয়ে গেল ওরা সিমরানের কল্পনা করা অজানার পথে। সিমরানকে বহুদিন পর দেখে ইশতিয়াক খুশিতে টকবক করে ফুটছে যেন। তার চোখে মুখে আনন্দ ঝলসে উঠছে। সিমরান সেটা বুঝতে পারছে। সে একটু আধটু দুষ্টুমি করছে ইশতিয়াকের সাথে। ইশতিয়াক গাড়ি চালাচ্ছে বলে পাল্টা কিছু করতে পারছে না, তবে উপভোগ করছে সবটা। রিসোর্ট দেখে সত্যি মাথা ঘুরে গেল সিমরানের। এত সুন্দর। ওরা কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করে রুমে ঢুকলো। এরকম লাক্সারিয়াস রুমে থাকবে ভেবেই মনটা আনন্দে নেচে উঠল সিমরানের। ঘরে বিশাল জানালা দিয়ে ওপাশের গাছপালা দেখা যাচ্ছে। সাদা ধবধবে বিছানাটা টান টান করে পাতা। দেয়ালের রং মাখনের মতো। মেঝেতে নিজের চেহারা দেখা যায়। বাথরুমটা যেন আরও সুন্দর। ইশতিয়াক জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? খুব। তাহলে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে তারপর ঘুরতে বের হই, কি বলো? সকালের খাবার হজম হয়ে গেছে, লাঞ্চের একটু দেরি আছে। সিমরান কাজ ঝাঁকিয়ে বলল, ওকে। তারপর বলল, চলো আগে তোমার রুমটা দেখে আসি। ইশতিয়াক অবাক হয়ে চাইল সিমরানের দিকে। সিমরানের এই চাহনির অর্থ বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। বুঝতে পারার পর বলে ফেল সে, আমরা এক ঘরে থাকবো? অসুবিধা হবে? না মানে? সিমরান, ডোন্ট বি সিলি। আজকালকার মেয়ে হয়ে এসব কি বলছো? এখন এগুলো ম্যাটার করে তোমার কাছে? দুটো মানুষ ভালোবাসলে তারা এক ঘরে থাকতে পারবে না? তাহলে ভালোবাসা কেমন করে থাকলো? তুমি কি নায়িকা সাবানার যুগে বাস করছো নাকি? সিমরানের এবার একটু গায়ে লাগলো। শোনো, আমি এমনি বলেছিলাম, আগে বলনি তাই। আমার কোনো সমস্যা নেই। দ্যাটস মাই গার্ল। আচ্ছা, এখন সুইমিং পুলে নামা যাবে? খুব যাবে। তবে আমার প্ল্যান ছিল কাল ভোরে নামবো। ওই সময় লোকজন কম থাকে। লোকজনের মাঝে সাঁতার কাটতে ভালো লাগে না। ও, তোমার বাড়িতে তো পার্সোনাল পুল আছে। পাবলিক পুলে সাঁতার কাটতে কেন ভালো লাগবে? সেটা কিছুদিন পর তোমারও হয়ে যাবে ডার্লিং। সিমরান তার ব্যাগটা খুলতে খুলতে বলল, শোনো, তুমি একটু বাইরে থেকে ঘুরে আসবে। আমি চেঞ্জ করব আর রেডি হব। সারপ্রাইজ পেতে হলে একটু পর আসতে হবে। ইশতিয়াক বাধ্য ছেলের মতো বেরিয়ে গেল। সিমরান সুন্দর করে তৈরি হলো। ড্রেসটা পায় বছর খানিক হলো কিনেছে। সে এক বছরে একটু স্বাস্থ্যবতী হয়েছে। ড্রেসটা একেবারে ফিটিং হয়ে লেগে গেছে গায়ের সাথে। সেজন্য বোধই একটু শর্টও লাগছে। হাঁটু বেরিয়ে গেছে। শরীরের প্রতিটা বাঁক স্পষ্ট হয়ে ফুটে আছে। চিকন কয়েকটা ফিতে বাদ দিলে পিঠটা খোলা। এরকম জামা কাপড় সে আগে পরেনি, তাই বেশ লজ্জায় লাগছে। বাইরে বের হতে পারবে বলে মনে হলো না তার। চুলগুলো আর বাঁধল না, খুলেই রাখলো। কিন্তু চুল দিয়ে সামনের অংশ ঢেকে রাখবে নাকি পিছনে সেটা বসে উঠতে পারল না। তবে মন মতো সাজলো সে। ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে গাঢ় আইশ্যাডো মাখলো। দারুণ লাগছে তাকে। বিশাল আয়নায় নিজের প্রতিফলন দেখে নিজেরই প্রশংসা করল সে। ইশতিয়াক কল করছে, আসতে পারি? এসো। দরজা খুলে দিলে ইশতিয়াক ঢুকলো। হা হয়ে গেছে তার মুখ। চোখ সরাতে পারছে না সিমরানের দিক থেকে। পা থেকে মাথা পর্যন্ত সে দেখে নিল মন ভরে। তারের পায়ে পায়ে সে এগিয়ে এলো সিমরানের দিকে। সিমরান বাধা দেবার চেষ্টা করলো তাকে। আমি ছবি তুলব, প্লিজ। শ্বাস নষ্ট করবে না। ইশতিয়াক তার কথা কানে তুলল না। ওর সরু কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টানল। ইশতিয়াকের স্পর্শে ক্রমশ পাগল হয়ে যেতে থাকলো সিমরান। অচেনা এক আনন্দ হাতছানি দিয়ে ডাকতে থাকলো তাকে। নেশায় ডুবে গেল সে। সিমরানের সেদিন আর ফটোশ্যুট হলো না। ঘোরা হলো অল্প একটু। বাকিটা সময় তারা ঘরেই কাটিয়ে দিল। পরদিন ভোরে সাঁতার কাটলো তারা, শুধু দুজনেই। এখানে দারুণ আনন্দ হলো। এরপর ফিরে এলো তারা। সিমরানকে বাড়িতে দিয়ে ইশতিয়াক চলে গেল অফিসে। সিমরান বাড়িতে ঢুকে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। বাবা অফিসে যাননি। মায়ের মুখ কেমন যেন দেখাচ্ছে। নিজের ঘরে ঢুকে সে বুঝল মা ঘরে হাত দিয়েছিলেন। ঘর এলোমেলো ছিল, এখন গোছানো। এদিকে গতকাল সিমরানের ঘর গোছাতে গিয়ে মা ইশতিয়াকের চিঠি পেয়েছেন। বাবা চিঠিটা দেখেই হাতে লেখা চিনতে পেরেছেন। মাথায় আকাশ ভেঙে পড়েছে দুজনেরই। সিমরানের ফোন গতকাল থেকে সুইচ অফ। সে বলে গেছে বান্ধবীর বাড়িতে গিয়েই থাকবে। দুজনের এক রাতেই চিন্তায় বয়স বেড়ে গেছে। সিমরান ঘরে ঢোকার একটু পরে বাবা তার ঘরে ঢুকলেন।
কোনো কথা না বলে জীবনে প্রথমবারের মতো বাবা তার গালে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন। চর খেয়ে সিমরান জড় পদার্থের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবার রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। সিমরানের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে ঘরে আটকে রেখে বেরিয়ে গেলেন মা বাবা দুজনেই। সিমরান ওদিকে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছে, কিন্তু মা বাবার কানে যেন কিছুই ঢুকছে না। তারা ভেবে পাচ্ছে না যে ভয়ানক গর্তে মেয়ে পড়ে গেছে তা থেকে কেমন করে তাকে টেনে তুলবেন। এত বড় বিপদ তাদের জীবনে ইতিপূর্বে কখনোই আসেনি। এ ধরনের বিপদ আসতে পারে বলে কল্পনা করেনি তারা কোনোদিন। মেয়েটা যদি কোনো অবিবাহিত ছেলে ছোকরার সাথে পালাতো তাহলে ধরে দিয়ে বিয়ে দেওয়া যেত, কিন্তু এবার যে অঘটন ঘটেছে তার কোনো সমাধান কি আদৌ হতে পারে? এসব জানাজানি হলে সমাজে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠবে। আর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তো কোনো আশাই নেই। চারদিকে যেন অন্ধকার ছেয়ে আসে। বাবার সবচেয়ে বেশি রাগ লাগছে ইশতিয়াকের ওপর। তার মেয়েটা তো ছোট। ওই বুড়ো ভাম কেমন করে এইটুকু মেয়ের উপর নজর দিতে পারল? এত কুটিল দুশ্চরিত্র লোক কেমন করে হতে পারে? একটাবার ভাবলো না মেয়েটার ভবিষ্যতের কথা। বোকা মেয়েটার মাথা খেয়েছে দামি দামি উপহার দিয়ে। বাবা কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থেকে হঠাৎ বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রওনা দিলেন অফিসের উদ্দেশ্যে। আজ অফিসে কাজ করার কোনো ইচ্ছে বা ক্ষমতা তার নেই। তিনি এসেছেন ইশতিয়াক আহমেদের সাথে কথা বলতে। ইশতিয়াকের কেবিনে তিনি যখন ঢুকলেন তখন ইশতিয়াক মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছে। অনুমতি না নিয়ে কেউ ঢুকে পড়েছে দেখে ভুরু কুচকে চাইতেই সিমরানের বাবা রুদ্রমূর্তি দেখে খানিকটা ভরকে গেল ইশতিয়াক। তবুও গলাটা স্বাভাবিক রেখে বলল, কোনো সমস্যা সারোয়ার সাহেব? সিমরানের বাবা দাঁতের দাঁত চেপে নিজের রাগ সামলানোর চেষ্টা করে বললেন, আমার মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? ইশতিয়াক অবাক হবার ভান করে বলল, আপনার মেয়ে? ও, সিমরান, সুইট একটা মেয়ে। কি হয়েছে ওর? গত রাতে। বলতে বলতে থেমে যেতে হলো সরোয়ার সাহেবকে। তাদের দুজনেরই সিনিয়র স্যার এসেছেন প্রজেক্টের বিষয়ে কথাবার্তা বলতে। সরোয়ার সাহেবকে দেখে তিনি খানিক অবাক হয়ে বললেন, সরোয়ার সাহেব, আপনি এভাবে ক্যাজুয়াল ড্রেসে অফিসে চলে এসেছেন যে? সরোয়ার সাহেব খেয়াল করলেন তিনি একটা ফতুয়ার পায়জামা পরেই চলে এসেছেন। কিন্তু এই স্যারকে তো আর কারণটা বলা যাবে না। তিনি বললেন, স্যার, একটু তাড়াহুড়ো করে ভুলে এসব পরেই চলে এসেছি। আপনাকে ঠিক সুস্থ দেখাচ্ছে না। ইশতিয়াক পেছন থেকে বলল, আমারও তাই মনে হয়। ইদানিং উনি একটু বেশি খাটাখাটুনি করছেন। স্যার বললেন, আজকের দিনটা বরং আপনি ছুটি নিয়ে রেস্ট করুন। কাজ তো অনেক দূর এগিয়ে গেছে। জি স্যার, বলে বেরিয়ে গেলেন বাবা। তিনি তারপরেও অনেকক্ষণ অপেক্ষা করলেন ইশতিয়াকের সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ পেলেন না। ইশতিয়াকের কেবিনে সবসময় কেউ না কেউ আসছে যাচ্ছে, কিংবা সে ফোনে ব্যস্ত থাকছে। অগত্যা সিমরানের বাবা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে দেখলেন আরেক কাণ্ড। সিমরানের মা অপ্রকৃতিস্থের মতো বসে আছেন। জানা গেল সিমরান আগে হুমকি দিচ্ছিল দরজা না খোলা হলে সে হারপিক গলায় ঢালবে, তারপর মরলে মরবে, বাঁচলে ছাদ থেকে ঝাঁপ দেবে। এসব হুমকিতে ভয় পেয়ে মা দরজা খুলে দিয়েছিলেন। সিমরান বেরিয়ে এসে বিশাল তাণ্ডব সৃষ্টি করে নিজের মোবাইল খুঁজে বের করেছে। মাকে জয় তাই বলেছে। এখন নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে বসে আছে। সব শুনে বাবা দুই হাতে দুই মুখ ঢেকে বসে পড়লেন সোফায়। তার এখন কি করণীয় কিছুই মাথায় ঢুকছে না। সিমরান মোবাইল হাতে পেয়ে ইশতিয়াককে অনেকবার কল করেছে। ইশতিয়াক ধরেনি। তার ভয় হচ্ছে বাবা অফিসে গিয়ে ইশতিয়াককে কিছু বলেনি তো, না হলে তো এরকম করার কথা না। সন্ধ্যার দিকে মার বাবা দুজনেই সিমরানের ঘরে এলেন। রাগ করে নয়, উত্তেজিত হয়ে নয়, বরং খুব সুন্দর করে বোঝালেন সে যা করেছে বা করছে সেসব কত ভয়ঙ্কর খেলা, এর ফলাফল কতটা মারাত্মক হতে পারে। কিন্তু সিমরানের মাথায় ঢুকলো না এসব কোনো কথা। বাবা মা যতই বোঝান, সিমরান ততই যেন তার কথায় অনড় হয়ে যায়। ভাঙা রেকর্ডের মতো তার গলা থেকে একটাই গান বেজে যাচ্ছে, আমি ইশতিয়াককে ভালোবাসি, ইশতিয়াক আমাকে ভালোবাসে। সমাজের কথা ভেবে আমরা দুজন দুজনকে ছাড়তে পারবো না। আমাদের বিয়ে দিয়ে দাও, দেখবে আমরা কত সুখী থাকি। অনেকক্ষণ চেষ্টা করে যখন বোঝাতে পারলেন না, তখন বাবার রাগটা আবারও জেঁকে বসলো তার উপর। সিমরান তখন বলে চলেছিল, ইশতিয়াককে ছাড়া অন্য কাউকে আমি আমার লাইফে কল্পনা করতে পারবো না। তোমরা আমাকে কোনোদিন ওর মতো করে ভালোবাসিনি। বাবা তখন উঠে এসে পরপর কয়েকটা চড় মারলেন ওর গালে।
আরও হয়তো মারতেন, মা যদি না আটকাতেন তাকে। মারা শেষে বাবা নিজেই কাঁদতে কাঁদতে বসে পড়লেন মেঝেতে। সিমরানের ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। সে হাত দিয়ে গাল আর ঠোঁট চেপে ধরে রেখেছে। মা বাবাকে টেনে নিয়ে গেলেন বাহিরে। তারা বেরিয়ে যেতেই সিমরান দরজা আটকে দিল। তখনই ভিডিও কল করলো ইশতিয়াককে। এতক্ষণে ইশতিয়াক কল রিসিভ করলো। তখন সে অফিস ছেড়ে বাড়ি ফিরছে। গাড়ি চালাচ্ছে ড্রাইভার। হাসি মুখে কলটা রিসিভ করলেও সিমরানকে দেখে তার হাসি মুছে গেল। অবাক হয়েছে, জিজ্ঞেস করলো, কি হয়েছে সুইটি? সিমরানের অভিমানে ঠোঁট উল্টে এলো। ফোপাতে ফোপাতে সে আজকের ঘটনা বলল। ইশতিয়াকের চল শক্ত হয়ে গেল। সে বলল, তুমি আমার সাথে চলে আসবে সিমরান? হ্যাঁ। এখন তোমাকে নিতে গেলে আসবে? হ্যাঁ। ইশতিয়াক ড্রাইভারকে বললেন গাড়ি ঘোরাতে। এবার সে সিমরানকে বলল, তোমাকে নিয়ে আসার কোনো লিগ্যাল অধিকার আমার নেই, তাই সবার সামনে নিয়ে আসতে পারবো না। তুমি কি পালিয়ে বেরিয়ে আসতে পারবে? আমি তোমাদের বাড়ির সামনেই থাকবো। পারবো। ওকে, রেডি হয়ে থাকো। আমি এসে তোমাকে মেসেজ করছি। সিমরান এক ফাঁকে নিজের ঘর থেকে বেরিয়ে বাইরেটা দেখে এলো। মার বাবা নিজেদের ঘরে বসে আছেন। ড্রয়িং রুমের লাইট বন্ধ, ডাইনিংয়ের আলোটা জ্বলছে। সে খাবার খাবার বাহানায় ডাইনিংয়ে গিয়ে মূল দরজার ছিটকিনি খুলে রেখে এলো, যাতে সময় মতো চট করে বেরিয়ে যেতে পারে। ইশতিয়াক এসে যখন মেসেজ করলো, তখন বের হতে গিয়ে সিমরান দেখল মা ডাইনিংয়ে বসে আছেন, পানি খাচ্ছেন ধীরে ধীরে। সিমরানের ধৈর্যচ্যুতি হতে লাগলো। একটা মানুষের এক গ্লাস পানি খেতে কতক্ষণ লাগে? পানি খাওয়া শেষেও মায়ের কাজ শেষ হলো না। রান্নাঘরে ঢুকে খাবারের বাটি নিয়ে এসে টেবিলে সাজাতে শুরু করলেন। হয়তো সারাদিন কারো কিছু খাওয়া হয়নি বলে খাবার রেডি করছেন। সিমরান তককে তককে রইল। মা যেই না একবার রান্নাঘরে ঢুকলেন, তিনি বের হবার আগে সে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজা খোলা আর আটকাবের শব্দে মা বেরিয়ে এলেন কি হয়েছে দেখতে। সিমরান প্রাণপণে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নিচে নেমে এক দৌড়ে সে গাড়ির কাছে পৌঁছে গেল। তাকে দেখে দরজা খুলে দিল ইশতিয়াক। সে ভেতরে ঢুকে বসতেই গাড়ি ছেড়ে দিল। গাড়ির সামনের গলির মোড়ে হারিয়ে যাবার আগেই কাছে প্রতিফলিত হতে দেখা গেল সিমরানের মা বাবার ছবি। তারা এসে দাঁড়িয়েছেন বাড়ির সামনে। এত দূর থেকে তাদের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সিমরান যখন ইশতিয়াকদের আলিশান বাড়িতে পৌঁছলো, তখন অনেক রাত। সিমরানের পরনে ঘরে পরার টি শার্ট আর পায়জামা। সে কোনোদিন ভাবেনি এই বেশে ইশতিয়াকের বাড়িতে আসতে হবে তার। ইশতিয়াক তাকে যত্ন করে বাড়িতে স্বাগত জানালো। ইশতিয়াকের মেয়ে চলে গেছে 2 দিন আগে। বাড়িতে শুধু আছে ছেলে আর 2জন কাজের লোক, একটা মেয়ে আর একজন পৌর। ইশতিয়াক কাজের লোক দুটোর সাথে সিমরানের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভালোভাবে বলে দিল ওর পরিচর্যা করতে। সিমরানের জামা কাপড় ছিল না। আপাতত ইশতিয়াকের মেয়ের ওয়ার্ড্রোব থেকে কিছু জামা কাপড় বের করে দিতে বলল কাজের মেয়েটাকে। এখনকার মতো গেস্ট রুমে থাকার বন্দোবস্ত করতে বলল সিমরানের জন্য। আর রাতের জন্য ভালো কিছু রান্না করতে বলে চলে গেলেন নিজের ঘরে। সিমরান গেস্ট রুমের বাথরুমে আরাম করে গরম পানি দিয়ে গোসল করলো। ইশতিয়াকের মেয়ের জামা কাপড় পরতে একটু কেমন যেন লাগছিল, তবে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রাখা আর বেশ আরামদায়ক কাপড় বলে পরে ভালোই লাগলো। রাতে খাবার খেতে বসে প্রথম ইশতিয়াকের ছেলে মুশফিকের সাথে পরিচয় হলো সিমরানের। মুশফিক দারুণ স্মার্ট। বাবা বিয়ে করার জন্য একটা মেয়ে তুলে এনেছে। ঘটনাটা তার যত আশ্চর্য আর বিরক্তিকর লেগেছে, তার চেয়েও বেশি হাস্যকর লেগেছে। সে ভেবেছিল মাঝবয়সী কোনো মহিলা হবে হয়তো, কিন্তু খাবার টেবিলে সিমরানকে দেখে একটা ধাক্কা খেয়েছে সে। মেয়েটা রীতিমতো মাথা ধরানোর সুন্দরী। সে নিজে আজ পর্যন্ত এত সুন্দর মেয়েকে ডেট করতে পারল না, আর বাবা পটিয়ে একেবারে বাড়ি নিয়ে এসেছে। খেতে খেতে আর চোখে সে সিমরানকে দেখেই যেতে লাগলো। এদিকে সিমরানের বাবা গভীর রাতে থানা থেকে বাড়ি ফিরলেন। ডায়েরি করে এসেছেন ইশতিয়াকের নামে। পুলিশ আশ্বাস দিয়েছে তারা ব্যবস্থা নেবে। কিন্তু এই দেশে প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ এমন কি বা করতে পারে? চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।